সুপ্রিয় দর্শক শ্রোতা, এইটা আমার এলাচ গাছ। অর্থাৎ লক্ষ্য করুন, এই যে এই টপটি ইতিমধ্যে ভেঙে গেছে, কারণ এটা 4-5 বছর বয়স, তাই শিকড়ের চাপে টপটি ভেঙে গেছে। তো এরকম একটি ছোট্ট টবে এই যে লক্ষ্য করুন, এই পুরো গাছটা আমার। এখানে এলাচের ফুল আসছে, এই যে ফুল, এই যে ফুল, এই যে ফুল, ভালো ফুল আসছে, এই যে আরো ফুল আসতেছে, যেগুলো নতুন আসতেছে। তো আগে গাছটি দেখাই। এই গাছটির উচ্চতা কিন্তু এই যে আমি একটা ড্রামের উপর রেখে ভিডিওর জন্য, এটা যেখানে ছিল সেখান থেকে নিয়ে এসে ভিডিওর জন্য আমি এখানে স্থাপন করেছি, ভিডিওটা করার জন্য আপনাদেরকে দেখাবো বলে। এই এলাচ গাছটির উচ্চতা 4 ফুট, আনুমানিক 4 ফুটের মতো হবে, এবং এরকম একটি টবে আমি মাত্র একটি চারা লাগিয়েছিলাম। এই যে চারার নমুনা দেখাই আমি। এই যে দেখতে পাচ্ছেন, এইভাবে গোড়া থেকে বের হয়, এই যে এইভাবে গোড়া থেকে এইভাবে শিকড়ের মধ্য দিয়ে এভাবে একটি চারা গজায়। এটাকে যদি আপনারা তুলে ফেলেন, এটাকে তুলে লাগিয়ে দিলে আবার একটি গাছ জন্মাবে। এভাবে এখানে একটি গাছ লাগিয়েছি আমি, কতগুলি গাছ হয়েছে। এই এলাচ চাষটা অত্যন্ত সহজ, যে কেউ এটা ছাদে, বাগানে, বাড়ির আশেপাশে করতে পারেন। বেশ কয়েক বছর যাবত এটাকে নতুন করে সবাই আবার এটা চাষাবাদ করতেছে, আপনিও করতে পারেন। এখানে আরেকটি বিষয় হলো, এই যে পাতাটা দেখতে পাচ্ছেন, এই পাতাটা যদি এইভাবে আঙ্গুল দিয়ে ধরে একটু ঘষা দিয়ে নাকের কাছে নেন, তাইলে দেখবেন যে এলাচের এটা কত সুন্দর গন্ধ। অর্থাৎ অনেকে আমরা এই পাতাটাও এলাচের কাজে ব্যবহার করতেছি কিন্তু। সুতরাং আপনি একটা চারা গাছ লাগান এবং এই পাতাটা এলাচের পরিবর্তে এটা ব্যবহার করবেন কোথাও কোথাও, দেখবেন অনেকটা কাজ দিছে। আরেকটি বিষয়, আজকে আমি এই এলাচ চাষ সম্পর্কে, বীজ থেকে, কি ধরনের বীজ থেকে ভালো চারা উৎপাদন করবেন, কি প্রক্রিয়া চারা উৎপাদন করবেন, সারা বছরের যত্ন, এই ফুল আসা পর্যন্ত আজকে সব বর্ণনা করব। একটু ধৈর্য সহকারে দেখবেন বন্ধুরা। আরেকটা বিষয়, আমি সব সাজিয়ে গুছিয়ে বলতে পারবো না, আমি আমার ভিডিওতে মাঝে মাঝে এই যত্নগুলি বিভিন্ন সময় বলে যাব। আপনার ধৈর্য সহকারে শুনবেন এবং সেভাবে করবেন, দেখবেন আপনিও সাকসেস হয়েছেন, আপনার গাছে এরকম ফুল এসে ভরে যাবে, ফলে ফলে ভরে যাবে। তা আসুন মূল ভিডিওতে। সুপ্রিয় দর্শক শ্রোতা, জাহিদ ইটিসি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগত। আজ এমন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, যেটি চাষের কথা অনেকে আমরা ভাবতে পারছিলাম না। আমরা ভাবি এটি কি করে সম্ভব, এটি একটা দামি জিনিস, এই দেশের আবহাওয়াতে এটি ফলবে না, সুতরাং এটা চেষ্টা করবো কোনো। কিন্তু দেখুন, আমি দেখাচ্ছি ভিডিওতে সহজ করে যে এটিও এই দেশে চাষ করা সম্ভব। এটা আমি না, শুধু অনেকেই সম্ভব করে তুলেছে। এলাচকে বলা হয় মশলার রানী। এইটা কি খাবারের স্বাদ বাড়ায় না কি কাজে লাগে তা কিন্তু পুরোপুরি পরিষ্কার না, কিন্তু আমরা তারপরও সমস্ত খাবারেই আমরা এটা ব্যবহার করে থাকি। ঔষধ শিল্পেও কিন্তু এটার ব্যবহার আছে। অতি সহজেই এলাচ চাষ করা যায়, এটাতে খুব বেশি যত্ন নিতে হয় না, দামি মশলা হয়। আমরা মনে করি যে এটা বোধহয় চাষ করা আমাদের দেশে সম্ভব না, কিন্তু এই ভিডিওতে আমি কোন ধরনের এলাচ থেকে চারা তৈরি করব এবং চারা তৈরি থেকে ফুল আসা পর্যন্ত কয়েকটি ধাপে কিভাবে সহজ পরিচর্যাগুলি করি আমি, সেটাই দেখাবো। প্রথমে ভালো এলাচ বিক্রি করে এমন একটি দোকান থেকে এলাচ সংগ্রহ করতে হবে। এটাকে কালো এলাচ বলে, অনেকে বড় এলাচও বলে। এইটা যে কোনো এলাচের দোকান, মশলার দোকান থেকে এটা সংগ্রহ করতে হবে। এই যে এই ধরনের এলাচ নিতে হবে। আর বহুল ব্যবহৃত ছোট এলাচের বেলায় এই ধরনের এলাচগুলো নিতে হবে। একটু হালকা সবুজ, একেবারে সাদা হইলে চলবে না, একটু হালকা সবুজ এলাচ বাছাই করে নিতে হবে। একেবারে সবুজ রঙের এলাচও নেওয়া যাবে না। আমি এরকম দুইটা মাটির পাত্র নিয়েছি, একটাতে ছোট এলাচ, একটাতে বড় এলাচ ভিজাবো। মাটির পাত্র কেন নিলাম, আমি চেষ্টা করি ছাদে যা ব্যবহার করি যেন সব অর্গানিক হয়, তাই মাটির পাত্র। সবসময় পারি না, অনেক অনেক সময় অন্য ধরনের কিছু এসে যায়, চেষ্টা করি, তাই এই জন্য মাটির দুইটা পাত্র নিলাম। তা একটার মধ্যে ছোট এলাচ, এই যে ছোট জাতীয় এলাচ, একটাতে আমি ছোট এলাচ ভিজাবো,
আরেকটাতে আমি বড় এলাচ ভিজাবো। আমি একটা জিনিস দেখে নিব, আমি ভিজিয়ে দিই তারপর দেখাই, আমি দেখাচ্ছি। বন্ধুরা এই যে একটা জিনিস দেখুন, এখানে একটু ছিদ্র দেখা যাচ্ছে। এই জাতীয় যদি কোনো এলাচ কখনো আপনাদের হাতে পড়ে তাহলে সেটা বীজ দিয়ে চারা উৎপন্ন হবে না। এই যে দেখুন ছিদ্র দেখা যাচ্ছে, অর্থাৎ এটা পোকা ধরেছে। সুতরাং এটার ভিজিয়ে লাভ নেই। আমি এভাবে 72 ঘন্টা ভিজিয়ে রাখবো। প্রথমেই কিন্তু এগুলিকে আলাদা করে ভেজানো যাবে না, এই খোসা সহ ভিজাইতে হবে। অর্থাৎ খোসার ভিতরে একটা নির্দিষ্ট তাপমাত্রা এরা থাকে, তাই এরা হঠাৎ করে যদি পানির তাপমাত্রায় আসে নষ্ট হয়ে যেতে পারে। এটা সৃষ্টিকর্তার অপূর্ব সৃষ্টি। সৃষ্টিকর্তা সমস্ত জীবকে ভিন্ন ভিন্ন পরিবেশে ভিন্ন ভিন্ন ভাবে টিকিয়ে রাখেন। মানুষের বেলায় কিন্তু তাই হচ্ছে। প্রতিটি প্রাণী বা উদ্ভিদ সবার বেলায় একরকম কিন্তু, অর্থাৎ এক অবস্থায় জীবনের শুরুতে এক জায়গায় থাকে, এক আবহাওয়াতে থাকে, এক পরিবেশে থাকে, পরবর্তীতে আরেক পরিবেশে আছে। তো এভাবে আমি রাখবো এবং পানিতে, এই জন্য খোসা সহ আমি পানিতে ভিজাবো। 72 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখার পর এভাবে এই যে উপরের খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। এই যে উপরের খোসাটা ছাড়িয়ে নিন, সেখানে ভিতর থেকে বীজটাকে বের করে ফেলুন। এই যে বীজগুলো যেন এরকম একটু কালচে হয়, সাদা বা ফ্যাকাশে হলে কিন্তু বুঝতে হবে এগুলি নষ্ট হয়ে গেছে। এটা আমি ছোট এলাচের বেলায় নিলাম, আর বড় এলাচে দেখি এই যে একটু হাতে ঘষে নেন, উপর থেকে একটা পিছলা ভাবটা কেটে যাবে। এই আবরণটাকে এই যে এরকম একটা কালচে ভাব থাকতে হবে। যদি একটু ফ্যাকাশে হয় তাহলে বুঝবেন যে নষ্ট হয়ে গেছে। এই যে একটু উপরে সবসময় একটু হাত দিয়ে একটু ডলে নেন, উপরে একটা তেলতেলে ভাব থাকে, এটা কেটে যাবে, কারণ এটা কেটে গেলে অঙ্কুর উদ্গমটা সহজ হয়। বন্ধুরা এই বীজগুলো বপনের আগে কি ধরনের মাটি ব্যবহার করবেন সেটা একটু বলে দিচ্ছি। ছাদের গাছের জন্য আমরা যে মাটিটা ব্যবহার করে থাকি সেই মাটিটা নেবেন 1 ভাগ, আর বাকি আরেক ভাগ হবে, অর্থাৎ মোট 2 ভাগের 1 ভাগ হবে মাটি, আরেক ভাগের মধ্যে থাকবে গোবর সার 1 ভাগ, ভার্মি কম্পোস্ট 1 ভাগ, কিচেন কম্পোস্ট বা চা পাতা 1 ভাগ, আর শিংকুচি, হাড়গোড়া, নিম খৈল 1 ভাগ। অর্থাৎ এই 4টি মিলাইয়া হবে 1 ভাগ, আর মাটি 1 ভাগ। এইভাবে মাটিটা তৈরি করে নেবেন। বন্ধুরা আমি 72 ঘন্টা ভিজিয়ে রাখার পরে আমি এই বীজগুলোকে লাগাবো মাটিতে, ছোট ছোট মাটির পাত্রে, সেটাই আমি দেখাচ্ছি এখন। বন্ধুরা আগে একটি সতর্কতা বলি, যে আমি সাধারণত একটা বিষয়ে সতর্ক থাকি, সেটা হলো যেন খরচ, ছাদ বাগানীদের খরচ কম লাগে। কারণ একবার এক ঘটনায় আমি দেখছি, এক ভদ্রলোক আমাকে বলছেন যে তিনি অনেক টাকা ইনভেস্ট করে ছাদ বাগানে, প্রচুর টাকা ইনভেস্ট করে তিনি লস দিয়েছেন। এত ছাদ বাগান সম্পর্কে একজনের উৎসাহে তিনি উৎসাহিত হয়ে এটা করছিলেন, এবং তাকে কিছু উল্টাপাল্টা কথা শুনে বললেন তিনি তার অনুপস্থিতিতেই। তো সেই জন্য আমি সবাইকে বলবো, ছাদ বাগানে প্রথমেই অনেক টাকা ইনভেস্ট করে আপনি গাছগাছালি লাগাবেন না, আগে ইনভেস্ট ছাড়াই করুন, তারপর দেখুন কতটুকু আপনি রিফান্ড পাচ্ছেন। তো আমি এই জন্য দেখেন যে অর্গানিক সবকিছু ব্যবহার করলেও যে প্লাস্টিক গুলো, এগুলো কিন্তু অর্গানিক না। এগুলো ব্যবহার করি কেন? এগুলো এমনিতেই পাই। দেখেন ঘরে ব্যবহৃত বিভিন্ন জিনিস, এটা দই খেয়েছি সেই পাত্র, এটা একটা পানির পাত্র, এটা একটা আইসক্রিম বা এই জাতীয় দই বা অন্য কিছু বা জুস ইত্যাদির পাত্র, এগুলি বাসায় নানানভাবে আসে, আমি সেগুলি সংগ্রহ করে রাখি, সেগুলি তারপর ব্যবহার করি। তো আমি 2টাতে ছোট এলাচ, 2টাতে বড় এলাচ বপন করব। তো আমি এই যে বড় এলাচের বীজ এখান থেকে নিলাম, একটু বেশি বেশি দিব, এই 2টার মধ্যে বেশি করে দিলাম। কারণ হলো যে এগুলোর মধ্যে একটু বেশি বেশি দিতে হবে, কারণ এগুলো অঙ্কুরোদ্গম খুব কম হয়।
শতকরা 20 ভাগ, 80 ভাগই নষ্ট হয়ে যায়। সুতরাং একটু বেশি বেশি করে এগুলোর মধ্যে দিয়ে দিব, যাতে একটা করেও যদি হয় তাহলে আমার জন্য যথেষ্ট। আর যারা বেশি বেশি করতে চান আরো বেশি নিবেন। এই যে ছোট এলাচের বীজ নিলাম আমি আমি এখান থেকে এগুলোর মধ্যে দিয়ে দিলাম। তো আমি দুইটাই ছোট এলাচ, দুইটা বড় এলাচ লাগিয়ে দিলাম। হ্যাঁ, একটু বেশি করে দিতে হবে, কিছু নষ্ট হবে মানে অঙ্কুরোদ্গম হবে না, কেননা এইটা আমাদের এই আবহাওয়াতে অঙ্কুরোদ্গম খুব কঠিন। তো যতটুকু হয়, যদি প্রত্যেকটাই একটা করে হয় তাহলে আমার যথেষ্ট, কারণ একটা গাছ হলেই তো আপনারা দেখছেন যে এই বড় গাছগুলোতে দেখছেন যে একটা চারা লাগাইলেই একেবারে ছেয়ে যায়। এবং সবচেয়ে বড় সুবিধা হলো, এই যখন গাছ চারা উৎপন্ন হবে তখন এখান থেকে গোড়ার থেকে যে ছোট ছোট গাছ বের হবে সেগুলি সংগ্রহ করে আবার লাগানো যায়, বিক্রি করা যায়, কেউ দেওয়া যায়, কারণ অজস্র হয়। গাছটা খালি একবার তুলতে পারলে হয়, একবার যদি আপনার পাত্রে হয়ে যায় তাহলে আর আপনার অভাব হবে না, চারার অনবরত হইতে থাকবে। এরপর আমি এগুলোর উপর দিয়ে একটু হালকা করে মাটি দিয়ে দিব, মানে বীজগুলোকে একটু ঢেকে দিব। এই যে এটা সবসময় সব বীজেই বীজ লাগানোর পরে ঢেকে দিতে হয়। আমি লক্ষ্য করব কখন এটা আবার চারা গজায়। 32 দিন পরে আমি আমার এই বীজগুলো লাগানোর পরে চারা গজালো কিনা সেটা দেখতে এসেছি, সেটা দেখতেছি। এখন আমি দেখতে পাচ্ছি যে এটাতে কোনো চারা নাই। এই যে এইটাতে একটা চারা দেখা যাচ্ছে, এই যে বন্ধুরা, এই যে এই যে এই যে এই যে এই যে এই যে হালকা মাথা বেরিয়েছে। আর এইটাতেও এই যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে একটি, এই যে দেখা যাচ্ছে ছোট্ট একটি চারা, আর এটাতে নাই। তো এখন এই 4টি পাত্রে আমি এতগুলো বীজ দিয়ে গেলাম, মাত্র দুটো কিন্তু বীজ গজিয়েছে। তো বাকিগুলো হবে, সব হবে না, আমি বাকি আরো দুই একটা হইতে পারে, তাইলে আমি এই অবস্থায় রেখে দিব। তো আর বন্ধুরা, 45 বা 50 দিন পরে এই চারাগুলিকে তুলে আমি আমার যে স্থানে লাগাইতে চাই সেখানে লাগাবো। তো এর আগে আমি কিন্তু বলেছি যে 5 লিটারের ক্যানে আমি লাগিয়েছিলাম। এই যে 5 লিটারের ক্যানেও কিন্তু এলাচ গাছ জমে, খুব বেশি জায়গা দরকার পড়ে না। আরেকটি বিষয় হলো, ছোট এলাচের কিন্তু ফুল আসবে এই গাছের গোড়ায়, এই গোড়াতে আসবে। আর বড় এলাচের গাছ তো আমি দেখালাম, ওটা আসবে উপরে। আমাদের আবহাওয়াতে বড় এলাচটা বেশি হচ্ছে, ছোট এলাচটা এখনো আমার ফুল আসেনি, বড় এলাচটা ফুল আসছে, ফলও আশা করতেছি। আর এবার আসুন কোন ধরনের পরিবেশে এটা লাগাবো। দিনে 3-4 ঘন্টা রৌদ্র পড়ে এরকম একটা জায়গায় এটা রাখতে হবে। সারাদিন রৌদ্র পড়ে এরকম জায়গায় রাখা যাবে না, তাহলে এটার ক্ষতি হয়। আর ছাদ বাগানেদের জন্য সতর্কতা হলো, দুপুরের কড়া রৌদ্র যেন গাছে না থাকে, কেন যদি কড়া রৌদ্রে গাছটা থাকে তাহলে কিন্তু দিনে একাধিকবার পানি দিতে হবে। আর যদি একটা ছায়া জায়গায় থাকে তাহলে একবার পানি দিলেই হয়। খেয়াল রাখতে হবে গাছের গোড়া যেন শুকিয়ে না যায়। আর এটা সাধারণত বড় গাছের ছায়াও হয়, অর্থাৎ পাহাড়ে, বন জঙ্গলে, গ্রামে বড় গাছের ছায়ায়, অনেক বড় গাছ যেখানে অন্য কোনো গাছ জন্মে না সেখানে এটা লাগানো যেতে পারে, কোনো সমস্যা নাই এতে। এবার আসুন ফুলগুলো যাতে ফলে পরিণত হয় তার জন্য কি পরিচর্যা করব। 2 মাস পূরণ হয়ে গেলেই সরিষার খোল পচা পানি 1 ভাগ গাছের গোড়ায়, অর্থাৎ মাসে 1 বার গাছের গোড়ায় দিতে হবে। 7 দিন পর প্রতিদিন সবজি পচা পানি। খেয়াল রাখতে হবে, যদি পানি চায়, অর্থাৎ গাছের গোড়া যদি ভেজা থাকে তাহলে দরকার নাই। সবজি পচা পানিটা 1 দিন পর পর বা যখন শুকিয়ে যায় তখন দেওয়া যায়। আর মাসে 1 দিন গোবর সারের তরল অংশটা, তরল পানি। যখন ফুল ফুটতে শুরু করবে তখন লাল পটাশ 1 লিটার পানিতে 2 চামচ, 4 চামচে লাল পটাশ ভিজিয়ে রেখে 2 দিন পরে পুরো গাছে স্প্রে করতে হবে, তাহলে ফুলগুলো টিকে যাওয়ার সম্ভাবনা থাকবে। আরেকটি বিষয় দেখাই বন্ধুরা, একটু লক্ষ্য করেন, সেটা এই যে এই ধরনের গাছগুলিতে যেগুলি টব অনেক পুরাতন হয়ে যায়, যেখানে শুধু শিকড় আর শিকড়, কোনো মাটি থাকে না, সেখানে কিন্তু পানিও দেওয়া যায় না, কারণ পানি দিলে দেখা যায় ঝরে পড়ে যাচ্ছে, সে ভিজানো যায় না। তখন একটা কাজ করুন, এই যে দেখুন, এই যে
এই ধরনের একটা প্লাস্টিকের ক্যানকে আমি এই নিচে ছিদ্র, এটার মাথায় ছিদ্র, এই যে ফোঁটা ফোঁটা পানি পড়ছে দেখুন, এই যে ফোঁটা ফোঁটা পানি পড়বে মাথায়, এই মাথার মধ্যে ছিদ্র করে দিয়ে এই ধরনের একটা প্লাস্টিকের বোতল বসিয়ে দিন এখানে। তারপরে এটার মধ্যে আপনি খাবার বা পানি দেন, আস্তে আস্তে সমস্ত গাছে চলে যাবে। না হলে কিন্তু এই ধরনের পুরান টবে পানি দেওয়া খুব কঠিন। টবই তো নাই, এটা তো ভেঙে গেছে দেখতেই পাচ্ছেন। এখন এটাকে আমি আরেক জায়গায় বসাবো, বসালেও ওই পানি কিছুদিনের মধ্যে, 6 মাস বা 1 বছরের মধ্যে কিন্তু আবার শিকড় পুরা টবটা দখল করে ফেলবে, তখনও আবার একই অবস্থা হইতে পারে। শিকড় যদি আমি খালি রাখি, টবের উপরে খালি রাখতে পারি, তাহলে পানি দিতে পারবো। আর খালি রাখতে পারি না কেন, দেখা যায় গাছ গাছরা পুরাতন হয়ে গেলে আমাদের এসব প্লাস্টিকের টব, বাটির টবগুলো ফেটে যায়, ভেঙে যায়, সুতরাং পানি থাকে না। তার পানি দেওয়ার এই ব্যবস্থাটাকে খেয়াল রাখতে হবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা তখন দেখলেন যে এলাচ গাছ আমাদের দেশে ছাদ বাগানে বা মাঠ বাগানে কিভাবে লাগাবেন, কিভাবে বীজ থেকে চারা উৎপাদন করবেন। তো এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন তাদের নিকট অশেষ ধন্যবাদ। যদি আপনার কোনো প্রশ্ন থাকে অথবা কোনো পরামর্শ থাকে তাহলে লিখে জানাবেন, আমি অবশ্যই দেখবো, সেটা মূল্যায়ন করব এবং সম্ভব হলে উত্তর দিব। তো এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অনুগ্রহ করে নেবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনায় আমি জাহিদ আহমেদ আমার ইউটিউব চ্যানেল জাহিদ ইটিসি থেকে আজকের মতো বিদায় নিচ্ছি।